বাসর ঘরে স্বামী ও তার বন্ধুরা মিলে ধর্ষণ করে আধমরা অবস্থায় নদীর পাড়ে ফেলে দিয়ে গেছে আমাকে। প্রচণ্ড যন্ত্রণায় ছটপট করছে সারা দেহ, চোখ বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর মনে হয় বেশি সময় নেই আমার। আমার বয়স যখন 10 বছর তখন থেকেই আমি খুব শান্ত স্বভাবের, তাই বাপ মা আদর করে নাম দিয়েছিল আদুরি। একদিন আমাদের বাড়ির উঠোনের পাশে খেলা করছিলাম, হঠাৎ করেই শুনতে পেলাম আমাদের ঘরে কারা যেন কান্না করছে, তাই দৌড়ে ঘরের মধ্যে ঢুকে আমার বাবা কান্না করছে আর পাশেই আমার মা ঘুমিয়ে রয়েছে। তখন ছোট ছিলাম, তাই বুঝতে পারিনি এটা মায়ের শেষ ঘুম ছিল, আর নাকি উঠবে না আমার মা, এটা ভেবেই কান্না করছিলাম। কিন্তু মৃত্যু কাকে বলে সেটা জানতাম না। সেদিনের পর মা আর ঘুম থেকে ওঠেনি। তারপর আমার বাবা আমার সুখের কথা চিন্তা করে আরেকটা বিয়ে করে। যাক, নতুন আরেকটি মা পেলাম। আগের মা তো পচা, সে শুধু ঘুমিয়েই থাকে, ওঠে না। আর আমার নতুন মা অনেক ভালো, আমার জন্য নতুন নতুন কাপড় নিয়ে আসে, খেলনা নিয়ে আসে। কিন্তু এই আনন্দটা বেশি দিন ছিল না। আমার আগের মা ভালো ছিল, কোনোদিন আমাকে মারেনি, কিন্তু নতুন মা আমাকে সবসময় মারতো, ভারী ভারী কাজ করাতো। একদিন শুনি পূর্ব পাড়ায় কে যেন গাছের সাথে ফাঁস দিয়েছে। ফাঁস কাকে বলে জানতাম না, সেদিন বুঝেছিলাম ফাঁস মানে কি। দৌড়ে সেখানে গিয়ে দেখি আমার বাপ গাছের সাথে ঝুলে আছে, যেমনটা আমরা দোলনায় ঝুলি ঠিক তেমনি ভাবে। আমারও খুব শখ হলো দোলনায় দুলতে, কিন্তু কেউ আমার কথা শোনেনি। সেদিন আমার বাবাও ঘুমিয়ে পড়ে আমার মায়ের মতো। লোকজন বলে আমার নতুন মা নাকি রফিকের সাথে মিলে আমার বাবাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। রফিক তো আমার কাকার নাম, আমার আপন কাকা, তার সাথে নাকি আমার নতুন মায়ের গোপন সম্পর্ক ছিল। তাই আবার বাবা হাতে নাতে ধরে ফেলায় ওরা দুজন মিলে আমার বাবাকে মেরে দেয়। কিভাবে আমার কাকা তার নিজের ভাইকে মারলো? সেদিন পুলিশ এসেছিল আমাদের গ্রামে, আগে কখনো পুলিশ দেখিনি, তাই দৌড়ে আসলাম তাদের দেখতে। অনেক লম্বা লম্বা মানুষ, তাদের সাথে অনেক বড় বড় বন্দুক ছিল। আমার নতুন মা আর কাকাকে বেঁধে নিয়ে যায় তারা, সাথে আমার বাবার লাশটাকেও। সেদিন খুব একা লাগছিল, বাড়িতে তো কেউ নেই, একদম ফাঁকা। অনেক কান্না করেছিলাম। পাশের বাড়ির খালা এসে খেতে দিতে দিতে বলে, মারে, দুনিয়াটা বড়ই পাষাণ, তোর সংগ্রাম করে বাঁচতে হবে। তখন সংগ্রাম মানে কি বুঝতাম না, তবুও মাথা নাড়িয়ে সম্মতি দিয়েছিলাম। পরদিন আমার মামা এসে আমাকে নিয়ে যায় তাদের বাড়িতে। আমার বাপের ভিটা নাকি আমার নামে ছিল, হয়তো তার লোভে এই অসহায় মেয়েকে তাদের বাড়িতে জায়গা দেয়। লোকের কাছে মামার বাড়ি মানে রসের হাঁড়ি, কিন্তু আমার কাছে বিষয়টি উল্টো, কারণ সেখানে দিনরাত চাকরের মতো খাটতে হতো। একদিন কাজ কম করলে সেই দিনের ভাত বন্ধ। কত রাত যে না খেয়ে ঘুমিয়েছি তার হিসেব নেই। একদিন রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ কারো হাতের স্পর্শে ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার ছোট মামা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। তখন আমার বয়স 13 পারিয়েছে। আমি উঠে মামাকে জিজ্ঞেস করি, কোনো কাজ করতে হবে মামা? মামা তখন আমার দিকে কেমন বিরক্তিকর হাসি হেসে বলল, তোকে কিচ্ছু করতে হবে না, শুধু শুয়ে থাক। আমি মামার কথার কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পরে বুঝলাম যখন সে আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। আমি কান্না করতেই সে মুখ চেপে ধরে। অনেক কাকুতি মিনতি করার পরেও শেষ রক্ষা হয়নি। সেদিন বুঝেছিলাম ধর্ষণ কাকে বলে। অনেক রক্তক্ষরণ হচ্ছিল, আমি অনেক কান্না করি। যাওয়ার সময় মামা বলে যায়, কাউকে যদি এই ব্যাপারে বলি তাহলে সে আমাকে মেরে ফেলবে। তাই ভয়ে কাউকে কিছু বলিনি, আর বলেও লাভ নেই, কেউ বিশ্বাস করবে না আমার কথা। ঠিক 1 বছর পর যখন আমার বয়স 14 হয়, তখন আমাদের বাড়ির সবকিছু আমার মামারা নিয়ে নেয়। আমি কিছু বলতে পারলাম না। বাপ মায়ের শেষ স্মৃতিটাও শেষ হয়ে গেল। আমার মামি একদিন মামাকে ডাক দিয়ে বলে, এখন এই বোঝা আমাদের ঘাট থেকে নামাও। আমার এক পরিচিত ঘটক আছে, তাকে বলে দিয়ে ওর বিয়ে দাও। গরিব ছেলে দেখে বিয়ে দেবে, যেন যৌতুক না দিতে হয়। পরদিন আমাকে বিয়ে দিয়ে দেয় এক অপরিচিত লোকের সাথে। কেউ তাকে চেনে না, সে নাকি অনেক দূরের এক গ্রামে থাকে। তাই দেখতে এসেই বিয়ে হয়ে যায় আমার। আমারও অনেক ইচ্ছে ছিল আমার বিয়ে হবে, অনেক আনন্দ করব, কিন্তু আদুরি শুধু নামটাই থেকে গেল, আদর তো পেলাম না। তারপর আমাকে একটি বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ নেই, কেমন অদ্ভুত বাড়ি। এটাই কি আমার শ্বশুর বাড়ি? বাসর ঘরে বসেছিলাম স্বামীর আসার অপেক্ষায়, কিন্তু আমার স্বামী এবং তার বন্ধুরা মিলে আমাকে গণধর্ষণ করে। তাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েও পেলাম না। আমাকে ধর্ষণ করে নদীর পাড়ে ফেলে রেখে গেছে।
আমার নিথর দেহ পড়ে আছে মাটিতে। হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায়, নিমিষেই একটা বিকট শব্দে আওয়াজ করে বাজ পড়ে, অদৃশ্য হয়ে যায় আদুরি। শুধু এতটুকুই লেখা ছিল বইটাতে। গল্পটি পড়ে চোখে পানি চলে এলো নিঝুমের। শেষটুকু পড়ার আগ্রহ হয়ে উঠল। প্রায় তাদের পুরনো লাইব্রেরিতে গিয়ে গল্প পড়ে সময় পার করে নিঝুম। সে এইবার এসএসসি পরীক্ষা দিয়ে সবেমাত্র কলেজে উঠেছে। সে তার বাবার কাছে সেই বইটি নিয়ে যায় এবং বলে, বাবা, এই বইটার শেষের পাতাগুলো কি হয়েছে? নিঝুমের বাবা সোহেল চৌধুরী নিঝুমের হাতে বইটি দেখতে পেয়ে থাবা মেরেই কেড়ে নেয় আর বলেন, এই বইটা তুমি কোথায় পেলে নিঝুম? আমাদের লাইব্রেরিতেই ছিল। তুমি আর এই বইটি হাতে নেবে না, আর লাইব্রেরিতে আমার অনুমতি ছাড়া ঢুকবে না। নিঝুম কিছু না বলে সেখান থেকে চলে যায়। নিঝুম মনে মনে ভাবতে থাকে, বেচারি আদুরির শেষে কি হয়েছিল এটা জানতে পারলাম না। সারাদিন সে গল্পের আদুরির কথাই ভাবছিল। রাতেও সেই কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। রাতে ঠান্ডা লাগাতে ঘুম থেকে জেগে উঠে নিঝুম। দেখে জানালা দিয়ে বাতাস ঢুকছে, তাই শীত করছে। নিঝুম উঠে জানালা বন্ধ করতে চায়। সে জানালার পাশে যেতেই দেখে একটা মেয়ে বধূ সেজে তাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। নিঝুম খানিকটা ঘাবড়ে যায়। নিঝুম বলে ওঠে, কে তুমি? এখানে এত রাতে কি করছো? নিঝুমের কথা শেষ হতেই সেই বধূ বেশে মেয়েটা নিঝুমের দিকে তাকায়। নিঝুম তার মুখের দিকে তাকাতেই ভয়ে তার শরীর কাঁপতে শুরু করে। দেখে তার চেহারায় কেমন কালো দাগ পড়ে আছে আর চোখে রক্ত বের হচ্ছে। নিঝুম, আমাকে সাহায্য করো। বধূবেশী মেয়েটার এমন আর্তনাদ নিঝুমকে নাড়িয়ে তুলল। কিন্তু নিঝুম সেই মেয়েটির দিকে তাকাতে সাহস পেল না। সে তাড়াতাড়ি জানালা বন্ধ করে বিছানায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে থাকে। রাতটা কোনো রকমে পার করে সে সকালে উঠে সে এই ব্যাপারটা কাউকে কিছু বলল না। নিঝুম তার নতুন কলেজে যায়। কলেজে আজই তার প্রথম দিন। অনেক উৎসাহ নিয়ে কলেজের মেইন গেট দিয়ে ঢুকতেই একটা ছেলে আচমকা কোথা থেকে এসে তার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। আরে আরে, কি করছেন? কে আপনি? আমার সাথে এমন আচরণ করার মানেটা কি? ছেলেটা নিঝুমের কোনো কথা না শুনে তাকে নিয়ে সোজা একদল বকাটে ছেলের কাছে নিয়ে চলে যায়। নিঝুম বুঝে উঠতে পারছিল না এখন তার কি করা দরকার। অচেনা ছেলেটা ওই বকাটিগুলোর উদ্দেশ্যে বলে ওঠে, এই নে, তোদের নাকি এর মতো বউ দরকার, নে ধর, এনে দিলাম। নিঝুম সেই লোকগুলোর দিকে ভালো মতো তাকাতেই সে তাদের চিনতে পারে। কলেজের বাইরে রিক্সা থেকে নামার সময় এই বকাটে ছেলেগুলো নিঝুমের সাথে খারাপ আচরণ করেছিল। নিঝুম বুঝতে পারে আসলে এর জন্যই ছেলেটা তাকে এইভাবে নিয়ে এসেছে। অচেনা ছেলেটা আবারও বলে ওঠে, কি হলো, নিবি না? বকাটেগুলোর মধ্যে একজন বলল, আরিফ ভাই, ভুল হয়ে গেছে আমাদের, দয়া করে মাফ করে দিন, আর এমন হবে না। ও, তার মানে ছেলেটার নাম আরিফ? নিঝুম মনে মনে বলল। আরিফ বকাটে ছেলেগুলোর উদ্দেশ্যে বলে, ওনার কাছে ক্ষমা চা, আর 10 বার কান ধরে উঠবোস কর। ছেলেগুলো নিঝুমের কাছে এসে ক্ষমা চাইতে থাকে। নিঝুম তো শুধু আরিফের দিকেই তাকিয়ে আছে। চিনি না, জানি না, অথচ আমার জন্য কেন এমন করলো? বকাটিগুলো চলে যাওয়ার পর আরিফ নিঝুমের দিকে ভুলেও তাকালো না, সোজা হেঁটে চলে গেল। নিঝুম দাঁড়িয়ে আরিফের চলে যাওয়া দেখছিল। আরিফ কলেজ থেকে বের হয়ে নিঝুমের চোখের আড়াল হয়ে যায়। আরে, ছেলেটাতে চলে গেল, দূর, ধন্যবাদটাও দেওয়া হলো না। নিঝুম ছেলেটার কথা চিন্তা করতে করতে ক্লাসে প্রবেশ করে। ভেতরে দেখে সেই বকাটেগুলো অন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করছিল। নিঝুমকে দেখে ভয়ে যেন তাদের প্রাণ যায় যায় অবস্থা। সাথে সাথে ছেলেগুলো ভদ্র হওয়ার বৃথা চেষ্টা করতে থাকে। নিঝুম তাদের এইভাবে দেখে অনেক মজা পাচ্ছিল, কিন্তু যার জন্য এত কিছু তার সাথে কথা বলতে পারেনি সে। সেদিন সারা কলেজ ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখেছে নিঝুম, কিন্তু কোথাও সেই ছেলেটিকে দেখতে পেল না। তাহলে ছেলেটা আসলো কোথা থেকে, আর গেলই বা কোথায়? নিঝুম বাড়িতে ফিরে আসে। বাকি সারাদিন শুধু আরিফের কথাই ভাবে। আরিফের উপর কি মায়ায় পড়ে গেছি আমি? নিঝুম মনে মনে ভাবতে থাকে। গত রাতের কথা একবারও মনে হয়নি নিঝুমের। সেই ভয়ঙ্কর চোখ, সেই অদ্ভুত হাসি, সব ভুলে গেছিল সে। সেদিন রাতে খাবার খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে নিঝুম। হঠাৎ জানালার বাড়ি খাওয়ার শব্দে ঘুম থেকে জেগে ওঠে। ঘুম থেকে উঠতেই এক অজানা ভয় তাকে গ্রাস করে নেয়। হঠাৎ করেই তার গত রাতের কথা মনে পড়ে যায়। নিঝুম কিছুতেই জানালার দিকে যেতে নারাজ, কিন্তু শব্দটা ক্রমশ বাড়তে থাকে। তাই এক পর্যায়ে বাধ্য হয়ে সে জানালার কাছে যায়। জানালার পাশে বা বাড়ির উঠানে সেই দিনের মতো কোনো মেয়ে নেই। নিঝুম স্বস্তির নিঃশ্বাস ফেলল।
তড়িঘড়ি জানালা বন্ধ করতে শুরু করলো। হঠাৎ কেউ তাকে পেছন থেকে, অর্থাৎ তার রুমের ভেতরে, তার মাথার খোলা চুলগুলো সরিয়ে দিল। নিজুম ঘাবড়ে গিয়ে পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। নিজুম বিছানায় এসে শুয়ে পড়ল। একটু পরে নিজুমের মনে হচ্ছিল কেউ হয়তো তার পাশে শুয়ে আছে। নিজুম ধীরে ধীরে একদিকে হেলান দিয়ে দেখে সেই কুৎসিত মেয়েটা বধূ বেশে তার দিকে তাকিয়ে আছে। নিজুম ভয়ে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ আবার চোখ খুলে দেখে কেউ নেই সেখানে। নিজুম কি করবে বুঝতে পারছে না। এভাবে 2-3 রাত চলতে থাকে। যদিও দিনের বেলায় সে এসব নিয়ে ভাবে না। নিজুম যখনই কলেজে যায় তখনই ওর মনে হয় কেউ একজন ওকে ফলো করছে। এমনকি রাস্তায় আগে অনেক বখাটে নিজুমকে উত্ত্যক্ত করত, এখন তারা নিজুমকে দেখলেই অন্য কোনো মেয়েকে উত্ত্যক্ত করে না। নিজুমের ব্যাপারটি ভালো লাগে। একদিনও একটা বখাটে ছেলেকে ডেকে জিজ্ঞেস করে কেন তারা তাকে দেখে ভয় পায়। ছেলেটা উত্তর দেয়, আরিফ ভাই, জানলে সমস্যা হবে, প্লিজ আপনি চলে যান বোন। ছেলেটার কথা শুনে নিজুম বুঝতে পারে এটা আরিফের কারণে হচ্ছে। এই শোনো, তোমাদের আরিফ ভাইয়ের ঠিকানাটা দেওয়া যাবে আমাকে? ছেলেটা একটু ভেবে নিজুমকে আরিফের ঠিকানা দিয়ে দেয়। নিজুম সেই দিন ঠিকানা অনুযায়ী চলে যায় আরিফকে খুঁজতে। রিক্সাওয়ালা তাকে একটা এতিমখানায় নামিয়ে দেয়, বলে, নেন ম্যাডাম, আপনার ঠিকানা মতো আইয়া পড়ছি। রিক্সা ভাড়া চুকিয়ে নিজুম ধীরে ধীরে এতিমখানায় প্রবেশ করে। হঠাৎ দূর থেকে একটা ছোট ছেলে নিজুমকে দেখতে পেয়ে ছুটে আসে আর জোরে জোরে বলতে থাকে, এই ভাবি আইসে রে। বাচ্চাটার কথা শুনে আরো গোটা 50 বাচ্চা দৌড়ে নিজুমকে ঘিরে ধরল। নিজুম বুঝে উঠতে পারছে না তাকে দেখে সবাই ভাবি কেন বলছে। হঠাৎ ঘর থেকে আরিফ বেরিয়ে এসে সব বাচ্চাকে থামিয়ে দেয় আর বলে, যাও তোমরা খেলা করো। নিজুম, এই বাচ্চারা আমাকে চিনল কেমন করে? আরে ছোটরা কি বলতে কি বলেছে, বিষয়টি ঘুরিয়ে দিয়ে দিই। তা আপনি হঠাৎ এখানে কি মনে করে? সেদিন আমার এত বড় উপকার করলেন, একটা ধন্যবাদ দেওয়ার সুযোগও দিলেন না, তাই ধন্যবাদ দিতে আসলাম। ও আচ্ছা, প্রথমবার যেহেতু এসেছেন, কি খাবেন বলেন? না না, আজ না, অন্য একদিন আসবো ইনশাল্লাহ। এই বলে আরিফকে বিদায় জানিয়ে নিজুম চলে আসে। আরিফ ছেলেটা সত্যিই খুব ভালো। কেমন করে এতিম বাচ্চাদের নিজের করে নিয়েছে। আরিফের কথা যত ভাবে ততই তার প্রেমে পড়ে যায় নিজুম। সে প্রায় সেই এতিমখানায় যেত। এতিম বাচ্চাদের নিজুমও আপন করে নিয়েছে। আরিফ তো আগে থেকেই নিজুমকে চায়, সেটা নিজুম ভালো মতো জানত, কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারেনি। নিজুম একদিন কলেজে গিয়ে দেখে তার বসার জায়গাতে কে যেন একটা গোলাপ রেখে গেছে। নিজুমের গোলাপ অনেক পছন্দের, তাই সে সেই গোলাপটি তার ব্যাগে নিয়ে নেয়। বাড়িতে এসে পড়তে বসে। হঠাৎ গোলাপটি ব্যাগ থেকে বের করে তার ঘ্রাণ নিতে থাকে নিজুম। এত সুন্দর ঘ্রাণ, তাও আবার গোলাপের। নিজুম 2বার ঘ্রাণ নিতেই হঠাৎ তার ঘুম চলে আসে। নিজুমের বাবা সোহেল চৌধুরী পুরনো লাইব্রেরিতে বই পড়ছিলেন। হঠাৎ আলমারি থেকে একটা বই নিচে পড়ে যায়। সোহেল চৌধুরী দেখে ঘরে বাতাস নেই, আবার সে ছাড়া অন্য কেউ নেই লাইব্রেরিতে, তাহলে বইটা পড়লো কিভাবে? যাই হোক, সে বইটি তুলতে গিয়ে দেখে সেই আদুরির বইটি। আরে, এটা তো আমি মাটির নিচে পুঁতে দিয়েছিলাম, এখানে কিভাবে আসলো? হঠাৎ বইটি নিজে থেকে পৃষ্ঠা উল্টাতে শুরু করে। উল্টাতে উল্টাতে একদম শেষে গিয়ে থামে। সোহেল চৌধুরী দেখে একটা মেয়ের ছবি দেওয়া সেখানে। ভালো মতো তাকাতেই সে চমকে যায়। আরে, এটা তো তার মেয়ে নিজুমের ছবি। সোহেল চৌধুরী খারাপ কিছু হবে আন্দাজ করতে পেরে নিজুমের রুমে চলে যায়। নিজুমের সারা ঘর অন্ধকারে ভরা ছিল। সোহেল চৌধুরী লাইট জ্বালাতে চেষ্টা করলেও দেখে লাইট কেটে গেছে। নিজুম, মা আমার, তুই কোথায়? সোহেল চৌধুরী মোবাইলের আলোয় দেখতে পেল ঘরের এক কোনায় নিজুম গুটি মেরে বসে আছে। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে নিজুমকে ডাকতেই নিজুম মাথা ওঠায়। এটা কি? নিজুমের সারা মুখে আঘাতের চিহ্ন, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। একটা অনেক পুরনো বিয়ের শাড়ি তার গায়ে জড়ানো, চুলগুলো এলোমেলো ভাবে রয়েছে। নিজুম মা, তোর এ কি হাল হয়েছে? পরক্ষণে এক ভয়ানক আওয়াজে পুরো ঘর কেঁপে ওঠে। নিজুমের মুখে গোঙানির শব্দ, আর কি যেন ফিসফিস করে বলছে। সোহেল নিজুমকে স্পর্শ করাতেই নিজুম তাকে শূন্যে ছুঁড়ে ফেলে। এত শক্তি একটা স্বাভাবিক মেয়ের শরীরে অসম্ভব। সোহেল চৌধুরী নিজুমকে বলেন, কি হয়েছে রে মা তোর? আমি তোর বাবা, তুই এমন করছিস কেন? কে নিজুম? আমি নিজুম নই, আমি আদুরি। সোহেল চৌধুরী নিজুমের মুখে এমন কথা শুনে চমকে উঠল। নিজুম, তোর কি হয়েছে? সোহেল চৌধুরীর কথার কোনো উত্তর না দিয়ে নিজুম সোজা বের হয়ে যায়। সোহেল চৌধুরী বাধা দিতে চেয়েও ব্যর্থ হলেন। নিজুমের গায়ে এক অদ্ভুত শক্তি চলে এসেছে। সোহেল চৌধুরী বুঝতে পারে আদুরির আত্মা ওর শরীরে ভর করেছে। নিজুম বাড়ি থেকে বের হয়ে হঠাৎ কোথাও মিলিয়ে যায়। সোহেল চৌধুরী দৌড়ে লাইব্রেরিতে আসে এবং সেই বইটা খুঁজতে থাকে। মাত্রই বইটা রেখে গেছেন তিনি, অথচ বইটি আর দেখতে পাচ্ছেন না। অনেক খোঁজার পর বইটি পেলেন তিনি। এরপর বইটির পাতা উল্টাতে থাকেন, কিন্তু বইটির সব পাতা সাদা, কোনো কিছু লেখা নেই। চৌধুরী কি করবেন বুঝে উঠতে পারছে না। বইটি পাশের টেবিলে রেখে মাথায় হাত দিয়ে চেয়ারে বসে আছেন। নিজুম কোথায় গেল? ওর কোনো ক্ষতি হবে না তো? হঠাৎ তিনি লক্ষ্য করলেন টেবিলে রাখা বইটির পাতা নিজে নিজে উল্টাচ্ছে।
সোহেল চৌধুরী নড়ে চড়ে বসলো। বইটির পাতা হঠাৎ একদম শেষের দিকে গিয়ে থেমে গেল। সোহেল চৌধুরী দেখলেন একটা ছেলের ছবি প্রিন্টিং করে দেওয়া সেখানে। ছেলেটাকে তিনি কখনো দেখেননি, তবে এই ছেলেটা কে হতে পারে ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে বুঝে উঠতে পারেননি সোহেল চৌধুরী। নিঝুমের চিন্তায় সে ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎ বাইরে থেকে কারো চিৎকার শুনে দৌড়ে বাইরে বের হন সোহেল চৌধুরী। দরজার সামনে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর সেটা দেখেই তাদের বাড়িতে কাজ করা করিম চাচা চিৎকার দিয়ে উঠেছেন। সোহেল চৌধুরী মেয়েটার পাশে যেতেই দেখে মেয়েটি আর কেউ নয়, তারই মেয়ে নিঝুম। করিম চাচা ও সোহেল দুজনে মিলে ধরাধরি করে নিঝুমকে ঘরে নিয়ে যায়। নিঝুমের জ্ঞান ফিরলে সে কিছুই বলতে পারে না তার সাথে কি হয়েছিল, শুধু বলে নিঝুম প্রায় রাতেই একটা মেয়েকে বধূ সেজে তার উঠানে চলাচল করতে দেখে। সোহেল চৌধুরী বুঝে যায় এটা আদুরির আত্মা ছাড়া আর কেউ নয়। সে বুঝতে পারে সেই দিনের ভুলের জন্য আজ এই বিপদ হচ্ছে। সেদিনটা ছিল রবিবার। সোহেল চৌধুরী একজন বইপ্রিয় লোক, প্রায় সে নতুন নতুন বই কিনে আনে আর সেগুলো শোভা পায় তার পুরনো লাইব্রেরিতে। ঠিক সেদিনও বই কিনতে গিয়ে একটা অদ্ভুত দোকানে যায়, যেখানে গিয়ে দেখে 2টা বই কিনেন তিনি। যখন তিনি ফিরে আসছিলেন ঠিক সেই সময় তার নজর যায় ধুলোবালি জমা পড়া একটা পুরনো বইয়ের দিকে। তিনি বইটা হাতে নিতেই দোকানদার তাকে সেই বইটি দিতে অস্বীকার করে, কিন্তু সোহেল চৌধুরী এক কথার লোক। তিনি একবার যেহেতু বলেছেন তাই সে বইটা কিনে নেয়, এক প্রকার জোর করে। সেদিন বইটা বাড়িতে নিয়ে এসে তার স্ত্রী নিঝুমের মাকে দেন। সাবিনা বেগমের ইচ্ছে জাগে বইটি পড়বে। বইটির নাম যে কাউকে আকৃষ্ট করতে সক্ষম হয় বইটি পড়ার জন্য। বইটির নাম আদুরি। সেদিন রাতে মিসেস সাবিনা বেগম বই পড়ছিলেন, পাশেই তিনি তার 3 বছরের মেয়ে নিঝুম ঘুমাচ্ছিল। বইটার নিষিদ্ধ কিছু কথা পড়ার পরই হঠাৎ মিসেস সাবিনা বেগম দেখতে পায় তাদের বাড়ির উত্তরের জানালার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার গায়ে বধূর সাজ, যদিও ময়লা পোশাক। সাবিনা বেগম এগিয়ে যান বিষয়টা দেখতে, কিন্তু রাতের অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না। হঠাৎ সেই বধূ বেশে মেয়েটা মিসেস সাবিনা বেগমের দিকে তাকাতেই তার শরীর থমকে যায়। সাবিনা বেগমের চোখে, ওই মেয়েটার চোখে চোখ পড়তেই চোখ আটকে যায়। সাবিনা বেগমের চোখ দিয়ে অনবরত রক্ত বের হতে থাকে। সোহেল চৌধুরী অফিস থেকে ফিরে রুম খুলতেই দেখতে পান সাবিনা বেগমের নিথর দেহ, চোখগুলো খোলা অবস্থায় রয়েছে। পুরনো কথাগুলো ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস নিয়ে সোহেল চৌধুরী নিঝুমের পাশে বসে। এই বইটার জন্য নিঝুমের মায়ের মৃত্যু হয়েছে, এখন আবার নিঝুমের এই অবস্থা। সোহেল চৌধুরী নিজেকে দোষী মনে করছেন। সে বইটা অনেকবার দূরে ফেলে দিয়ে আসলেও হঠাৎ করেই তার লাইব্রেরিতে বইটা আবার কোথা থেকে চলে আসে। নিঝুম একটু সুস্থ হলে বিকালে আরিফের সাথে দেখা করতে তার এতিমখানায় যায়, আর এই পত্রিকা পড়ছিল। নিঝুম তার কাছে যেতেই পত্রিকাটা পাশে রেখে নিঝুমের সাথে গল্প করে। নিঝুম গতরাতে সকল ঘটনা এবং তার মায়ের মৃত্যুর রহস্য সব বলে আরিফের কাছে। আরিফ সব শুনে অবাক হতে থাকে এবং আদুরির জীবন কাহিনী শোনে। আচ্ছা নিঝুম, শেষ পর্যন্ত কি আদুরি মারা গিয়েছিল? জানি না, বইয়ে শুধু এতটুকুই লেখা ছিল। আর কাল রাতে শেষবার যখন বইটি খুলেছিলাম তখন একটা অপরিচিত লোকের ছবি দেওয়া ছিল সেখানে। আরিফ নিঝুমকে বসিয়ে চা বানাতে যায়। হঠাৎ নিঝুমের পাশে থাকা পত্রিকার দিকে চোখ যেতেই চিৎকার দিয়ে উঠল। আরিফ দৌড়ে নিঝুমের কাছে গেল। কি হয়েছে তোমার? নিঝুম, এই পত্রিকার দিকে দেখো, এই সেই লোক যাকে আমি কাল রাতে আদুরির বই দেখেছি। আরিফ পত্রিকা হাতেই দেখে গতরাতে সেই ব্যক্তিটিকে কে বা কারা নির্মমভাবে হত্যা করেছে। নিঝুম ঘাবড়ে যায়। আজ তাকে যখন তার বাবা দরজার সামনে পড়ে থাকতে দেখে তখন নিঝুমের শরীর রক্তাক্ত অবস্থায় ছিল। লোকটাকে আমি মেরেছি? কি যাতে বলছো নিঝুম? হ্যাঁ, তুমি ভালোভাবে ছবির লাশটার দিকে তাকাও, দেখো পাশে আমার ওড়না পড়ে আছে। হয়তো সে আমার শরীরে ভর করে লোকটাকে মেরে দিয়েছে। নিঝুম কান্না করতে থাকে আর নিজেকে খুনি ভাবতে থাকে। আরিফ নিঝুমকে বলে সেই বইটা সে দেখতে চায়। নিঝুম আরিফকে নিয়ে তাদের বাড়িতে আসে, সেই পুরনো লাইব্রেরিতে ঢোকে। লাইব্রেরিতে ঢুকতেই নিঝুমের বাবা সোহেল চৌধুরী আরিফের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আরে, এটাই তো সেই ছেলে যার প্রিন্টিং বইটাতে দেখেছিল। সোহেল চৌধুরী আরিফের হাত ধরে ফেলে। আরিফ চমকে যায় লোকটার এমন কর্মকাণ্ড দেখে। নিঝুম আরিফের দিকে তাকিয়ে বলে, উনি আমার বাবা। আরিফ কৃতজ্ঞতা সহকারে সালাম দিলে সোহেল চৌধুরীকে। সোহেল চৌধুরী আরিফের পা হতে মাথা পর্যন্ত দেখে সবাইকে অবাক করে দিয়ে বলে ওঠে, আমি তোমাকে খুঁজছিলাম, তোমার সাহায্য দরকার আমার মেয়ের জীবন বাঁচাতে। আরিফ এবং নিঝুম সোহেল চৌধুরীর মুখে এমন কথা শুনে অবাক হয়ে দুজনের দিকে তাকায়। সোহেল চৌধুরী বলেন, হ্যাঁ, আমার ভুল হতে পারে না, তুমি সেই ব্যক্তি যে এই অশুভ বইটার রহস্য বের করতে পারবে। নিঝুম ওর বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, বাবা তুমি এসব কি বলছো, আর তুমি আরিফকে চিনলে কেমন করে? সোহেল চৌধুরী নিঝুম ও আরিফকে সেদিন রাতের ঘটনা খুলে বলে। এই বইয়ের সাথে নিশ্চয়ই আরিফের কোনো সম্পর্ক আছে, না হলে ওর প্রিন্টিং আঁকা থাকবে কেন এই বইয়ে? আরিফ অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন সেই আশ্চর্য বইটি সে দেখতে পারবে। তাই নিঝুমকে ইশারায় বলে বইটা সে দেখতে চায়। নিঝুম আর ওর বাবা মিলে পুরনো লাইব্রেরি খুঁজে বইটা পায় না।
হঠাৎ করে আরিফ লক্ষ্য করে লাইব্রেরির ঠিক কোনায় একটা বই পড়ে আছে। সে আগ্রহ নিয়ে বইটি তুলে নিলে অবাক করে দিয়ে পুরো ঘরটা অন্ধকার হয়ে যায়। আবহাওয়াটা বদলে যায় সাথে সাথে। ঝোড়ো হাওয়ায় সারা লাইব্রেরিতে থাকা বই এদিক সেদিক পড়তে থাকে। আরিফ আধো আলোয় দেখতে পায় বইটার খাপে সুন্দর করে বড় বড় করে লেখা আছে আদুরি। নামটা আগেও শুনেছি, এই নামটা এত পরিচিত লাগছে কেন? মনে হচ্ছে অনেক দিনের চেনা কারো একটা নাম। হঠাৎ আরিফের হাতে থাকা বইটার পাতা নিজে উল্টাতে থাকে। আরিফ অবাক হয়ে দেখে একটা লোকের মাথাবিহীন ছবি প্রিন্টিং করে আঁকা। ছবিটা দেখে আরিফ চমকে ওঠে। বইটি তার হাত থেকে পড়ে যায়। ঘর অন্ধকার হওয়াতে তিনজন পৃথক পৃথক জায়গাতে রয়েছে। হঠাৎ নিঝুমের চিৎকার শুনে আরিফ দৌড়ে তার শব্দ অনুসরণ করে সেদিকে যায়। এ কি, নিঝুমের পাশে পড়ে আছে সোহেল চৌধুরীর মাথাবিহীন নিথর দেহ, আর পাশেই একটা ধারালো দা হাতে দাঁড়িয়ে আছে নিঝুম। দৌড়ে গিয়ে নিঝুমের চেতনা ফেরালো আরিফ। আরিফ নিঝুমকে জিজ্ঞেস করতেই নিঝুম জ্ঞান হারিয়ে ফেললো। আরিফ বুঝে উঠতে পারছে না এখন তার কি করা উচিত। পুলিশকে জানাবে, কিন্তু পুলিশ এসে তো নিঝুমকে খুনি ভেবে ধরে নিয়ে যাবে। আমি তো জানি না নিঝুম তার বাবাকে খুন করতে পারে না। আরিফ ভেবে ভেবে দিশেহারা হয়ে যাচ্ছে। নিঝুমের মুখে পানির ছিটা মারলে আস্তে আস্তে চোখ খোলে নিঝুম। পাশেই তার বাবার লাশ দেখে আর্তচিৎকারে ফেটে পড়ে নিঝুম। আরিফ তাকে সান্ত্বনা দিয়ে বলে, এইটাতে তোমার কোনো দোষ নেই, কিন্তু এইভাবে আর কারো প্রাণ যেন না যায়। সোহেল চৌধুরীর মৃতদেহ আরিফ ও এতিমখানার বাচ্চাদের সাথে মিলে দাফন সম্পন্ন করে দেয়। নিঝুম অনেক ভেঙে পড়ে। তার বাবার খুন তার হাতে হয়েছে, সে নিজেকে কি করে ক্ষমা করবে? আরিফ নিঝুমের পাশে বসে বলে, যা হয়েছে সব দুর্ঘটনা, তোমার তাতে কোনো হাত নেই। তোমার কোনো ক্ষতি বা অন্য কারোর ক্ষতি হওয়ার আগেই আমি এই রহস্যটা বের করব। নিঝুম আরিফের মাথা কথায় একটা দীর্ঘশ্বাস ফেলে। সেদিন রাতে আরিফ নিঝুমকে একা ছাড়তে চাইল না, তাই ওকে সাথে নিয়ে এতিমখানায় আসে। রাতে হঠাৎ পাশের রুম থেকে চিৎকারের শব্দে আরিফের ঘুম ভেঙে যায়। পাশের রুমে তো নিঝুম রয়েছে, ওর আবার কিছু হলো না তো? দৌড়ে রুমের দিকে এগোতেই আরিফ দেখতে পায় তার সামনে একটা মেয়ে বধূ সেজে দাঁড়িয়ে আছে। অনেক চেনা কেউ। মেয়েটার দিকে তাকিয়ে আরিফের চোখ আটকে গেল। আরিফের সারা শরীরে অজানা আনন্দ ভরে উঠেছে। এ যেন এক অদ্ভুত সুখ। এই আনন্দ আগেও হয়েছে আরিফের, কিন্তু কোথায় হয়েছে মনে নেই তার। আরিফ নিজেকে সেই অচেনা কিন্তু পরিচিত মুখের দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলছে। মেয়েটা তার দিকে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আছে। কে এই মেয়ে? আরিফের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মেয়েটার অদ্ভুত সুন্দর মুখের হাসি, চোখের কোণে জমে থাকা পানি, হাতে দুফোঁটা তার গালে পড়াতে আরো মায়াবতী লাগছে তাকে। আমাকে চিনতে পেরেছ? মেয়েটার মুখে এমন কথা শুনে হকচকিয়ে গেল আরিফ। সে নিঝুমের কথা ভুলে গেছে পুরো। তোমাকে না চিনলেও কেন জানি মনে হচ্ছে তুমি আমার হাজারো বছরের চেনা কেউ। মেয়েটার মুখে হাসির তেজ আরো একটু বেড়ে গেল। চোখ মুখে তার আনন্দের ছায়া, হয়তো হাজার বছরের হারিয়ে যাওয়া প্রিয় জিনিস ফিরে পাওয়ার আনন্দ। আমি আদুরি, তোমার আদুরি। হ্যাঁ, শুধু তোমার। আরিফ আদুরির কথা শুনে তার চোখের মায়ায় নিজেকে হারিয়ে ফেলছে। হঠাৎ নিঝুমের ধাক্কায় আরিফের হুঁশ ফেরে। আরিফ, তুমি কি করছো এখানে? নিঝুম বলে ওঠে, একটা মেয়ে ছিল ওখানে, ওকে দেখে মনে হয়েছে অনেক দিনের চেনা কেউ, কিন্তু এখানে তো কোনো মেয়ে নেই, আর ছিলও না। আরিফ ভাবলো হয়তো তার মনের ভ্রম হতে পারে, তাই এর কথাটা না এগিয়ে নিঝুমকে বলে, নিঝুম, তুমি চিৎকার দিয়েছিল কেন? আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। একটা লোককে আমি ছাদ থেকে ধাক্কা মেরে ফেলেছি। এটা দেখার পর চিৎকার দিয়ে উঠে। আরিফ নিঝুমকে সান্ত্বনা দিয়ে ঘুমোতে পাঠিয়ে দিয়ে নিজের রুমে ফিরে আসে। তার মনে শুধু একটা কথাই ভাসছিল, একটু আগে যেই মেয়েকে দেখলাম, এটা কি সত্যি আমার মনের ভুল, নাকি সত্যি করেই আদুরি এসেছিল? আর কে বা এই আদুরি, যার নামটাই এত পরিচিত লাগে? এটা নিঝুমের পড়া সেই বইটার আদুরি নয় তো আবার? আরিফ এই কথা মনে করার সাথে সাথে উঠে সে বইটার কাছে গেল। ড্রয়িং রুমের টেবিলে রাখা ছিল বইটা। ড্রিম লাইটের আলোয় দেখা যাচ্ছিল বইয়ের মোড়কে লেখা আদুরি। বইটা স্পর্শ করার আগেই আচমকা বইটা টেবিল থেকে নিচে পড়ে যায়। আজব ব্যাপার, ঘরটা তো কোনো প্রকারে বাতাস নেই, তাহলে বইটা পড়লো কিভাবে? বইটা হয়তো আরিফের হাতে ধরা দিতে চায় না, কিন্তু আরিফও নাছোড় বান্দা। সে নিচু হয়ে বইটা তুলতে যাবে, তখনই বইটা নিজে নিজেই পেজ উল্টাতে থাকে। প্রতিবারের মতো এবারও শেষে গিয়ে থেমে যায় আর একটা অচেনা লোকের প্রিন্টিং দেখায়। লোকটাকে কেমন চেনা চেনা লাগছে। আরে হ্যাঁ, মনে পড়েছে, এটা তো কার্তিক দা, মনে মনে বলল আরিফ। লোকটা হিন্দু হলেও আরিফ তো অনেক ভালোবাসত। এই তো সেদিন রাতেও এতিমখানার জন্য কতগুলো টাকা দিয়ে গেল। কিন্তু লোকটার একটা বিষয় ভালো থাকে না আরিফের, সে প্রায় আরিফের একটা ফাইলের কথা বলে। সেদিন এসেও আরিফকে ডেকে বলল, এই আরিফ, তুই কিভাবে ভুলে গেলি সেই ফাইলের কথা? ওটাতে আমার অনেক দরকারি কাগজ ছিল, তুই একটু মনে করে দেখ না ভাই, কোথায় রেখেছিস ফাইলগুলো। আরে কার্তিক দা, তুমি কোন ফাইলের কথা বলো? আমি তো নিজেও জানি না, আর এমন কোনো ফাইল নেইও আমার কাছে। সেদিন কার্তিক আরিফের সাথে রাগারাগি করে সেখান থেকে বের হয়ে যায়। কয়েকদিন হলো সে আসেও না। আরিফ এইগুলো ভাবতে ভাবতে বইটা পাশে রেখেই ঘুমিয়ে পড়ে।
সকালে কেউ এসে খবর দেয় কার্তিক দা নাকি মারা গেছে, গত রাতে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু পুলিশ বলছে এটা একটা আত্মহত্যা না, এটা নাকি মার্ডার। পাশেই নিঝুম শুনছিল সব। দৌড়ে আরিফের কাছে এসে কার্তিকের ছবি চায় নিঝুম। আরিফ মোবাইল বের করে নিঝুমকে কার্তিকের ছবি দেখায়। ছবির দিকে তাকিয়ে নিঝুম থমকে যায়। আরিফ আবারও কারো খুন করেছি আমি? কাল রাতে স্বপ্নে আমি এই লোকটাকেই ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম। নিঝুম, এটা তো স্বপ্নে দেখেছো, কিন্তু প্রশ্ন একটাই, কাল রাতে কার্তিকের ছবি বইটাতে দেখা, তোমার স্বপ্নে কার্তিককে দেখা, নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে এই বইটার সাথে। আরিফ আর নিঝুম সারাদিন এই কথা ভাবে। সেই রাতে আরিফ আর নিঝুম একসাথে বসে গল্প করছে, হঠাৎ পাশের রুমে কিছু একটা পড়ার আওয়াজ হয়। আরিফ বিষয়টি দেখতে সেই রুমে গিয়ে দেখে একটা কালো বিড়াল বসে আছে। আরিফ বিড়ালটাকে তাড়িয়ে দিয়ে আবার নিঝুমের কাছে আসে। আরিফ মনে মনে ভাবে আজ নিঝুমকে তার ভালোবাসার কথা জানাবে। কি মনে করবে নিঝুম? কিন্তু আমি জানি নিঝুমও আমাকে পছন্দ করে। আজকে বলেই দেব, যা হয় পরে দেখা যাবে। আরিফ কথাগুলো ভাবতে ভাবতে নিঝুমের পাশে এসে বসলো। নিঝুম তখনও সেখানে বসে আছে, কিন্তু এই নিঝুমকে সেই নিঝুমের থেকে সম্পূর্ণ আলাদা লাগছে। কেমন চুপসে গেছে ওর মুখটা। খানিক আগেও আরিফ হাসি খুশি ভরা নিঝুমকে দেখে গেছে। মাত্র কয়েক মিনিটেই এত পরিবর্তন কিভাবে সম্ভব? আরিফ নিঝুমকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, নিঝুম, আজ তোমাকে একটা কথা বলার ছিল, কিন্তু দ্বিধাবোধ করছি কথাটা বলতে। জানি না কেমন ভাবে তুমি নেবে, কিন্তু সত্যি বলতে তোমাকে সেই প্রথম যেদিন কলেজের পাশে কয়েকটি ছেলে উত্ত্যক্ত করছিল, সেই দেখাতেই ভালো লেগে যায় আমার। আসলে আমার জীবন পরিপূর্ণ করতে তোমার ভালোবাসার প্রয়োজন আমার। আমি তোমাকে ভালোবাসি নিঝুম, আশা করি তুমি আমাকে ফিরাবে না। কথাগুলো শেষ করে আরিফ নিচের দিকে মাথা নিচু করে রইল। হঠাৎ নিঝুম রাগে ফুঁসতে থাকে। নিঝুমের রাগ যত হয় তত যেন আকাশ বাতাস উথল পাতাল শুরু করে। এই যেন নিঝুমের রাগের সাথে প্রকৃতির কোথাও মিল আছে। হঠাৎ আবহাওয়া এতটাই খারাপ হতে থাকে যে ঘরের মধ্যে থাকা আসবাবপত্র সব দুলতে শুরু করে। লাইটগুলো সব ভেঙে পড়ে চোখের নিমেষেই। তুই আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা কিভাবে ভাবলি? তুই শুধু আদরির, আর কারো হতে পারবি না তুই। নিঝুমের মুখে অন্য কারো আওয়াজ শুনে আরিফ চমকে ওঠে। নিঝুম, তোমার কি হয়েছে? ঠিক আছে তুমি? আমি নিঝুম নই, আমি আদুরি, আমি আরিফের আদুরি। কথাটা বলতেই বিকট শব্দে বজ্রপাত হলো পাশেই। আরিফ ভয়ে চমকে ওঠে। সে ভয়ে ভয়ে নিঝুমকে ধরতে যেতেই নিঝুম দূরে সরে যায়। আমি আবার বলছি, আমি নিঝুম নই, আমি আদুরি। আরিফ ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কিন্তু আমি তো আদুরি নামের কাউকেই চিনি না। কথাটা শেষ হতেই সবকিছু ঠান্ডা হয়ে যায়। নিঝুমের শরীরে থাকা আদুরি কাঁদতে থাকে। সত্যিই তুমি আমাকে চিনছো না? সত্যিই আদুরি নামটা তোমার অপরিচিত? না, এটা সত্যি যে আদুরি নামটা আমার বড় চেনা, কিন্তু কোথায় শুনেছি মনে করতে পারছি না। নিঝুমের শরীর থেকে আদুরি বের হয়ে আরিফের সামনে দাঁড়ায়। নিঝুম সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। আরিফ দৌড়ে গিয়ে নিঝুমকে ধরে নেয়। আদুরি আরিফকে বলে, আমাকে তুমি ভুলে গেছো? কত ভালোবাসতে না আমাকে। সত্যিই আপনাকে আমার পরিচিত লাগে, কিন্তু কোথায় দেখেছি আপনার কিছুই মনে নেই আমার। আদুরির কথা শুনে কান্না করছে, আর তার ভয়ঙ্কর চেহারা মায়াময় হয়ে উঠছে। আরিফ সেদিকে খেয়াল না করে নিঝুমকে ডাকতে থাকে। নিঝুমের চোখ খুলতেই আদুরি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আরিফ নিঝুমকে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে রেখে আসে। বিকালে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসে। কি একটা ফাইলের কথা বলে আছে তাতে। সেটার ব্যাপারে কথা বলতে চায় কেউ। তাই আরিফকে একটা পুরনো কেল্লাতে ডাকে। আরিফ ঠিক সন্ধ্যার দিকে নিঝুমকে রুমে রেখে বেরিয়ে আসে। তখনই বইটা উল্টাতে থাকে এবং শেষের পাতায় একজনের ছবি ভেসে ওঠে। আরিফ সেদিকে খেয়াল না করে সোজা বের হয়ে বাসা থেকে বের হয়ে যায়। পুরনো কেল্লায় পৌঁছাতেই আবারও সেই অচেনা নাম্বার থেকে ফোন আসলো। ভেতরে যেতে হবে আরিফকে। আরিফ ধীরে ধীরে কেল্লার মধ্যে ঢুকতে থাকে এবং একটা পুরনো ঘরে যায়। ঘরটা বহু বছর আগে থেকেই হয়তো পরিচর্যা করা হয় না। হঠাৎ আরিফের চোখ একটা ফ্রেমে বাঁধানো ছবির দিকে যাওয়াতে চমকে ওঠে। আরে, এটা তো আমি, আর তার পাশে এই মেয়েটা কে? আরিফ নিজে নিজেই বলে। একটু সামনে গিয়ে দেখে মেয়েটি আর কেউ না, এটা আদুরি। আরিফ অবাক হয়ে ছবিটির দিকে তাকিয়ে থাকে আর বলে ওঠে, আসলে এই আদুরি মেয়েটা কে? হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, আদুরি তোমার স্ত্রী। আরিফ অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে একটা মধ্যবয়স্ক নারী তার সামনে দাঁড়িয়ে। মহিলা কে? এর আগে কোথাও যেন দেখেছে আরিফ, কিন্তু অনেক দেখার পরেও সে মনে করতে পারল না। কে আপনি? আমি কে পরে জানা যাবে, আগে তোমার জানা উচিত তুমি কে। আরিফ মহিলাটির কথা শুনে হকচকিয়ে গেল। আপনি ঠিক কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। সব বুঝিয়ে দিচ্ছি, আগে এটা জেনে রাখো, তোমার নাম কিন্তু আরিফ নয়। তোমার আসল নাম বীর সোহরাব চৌধুরী, আর তুমি এই কেল্লার জমিদারের একমাত্র সন্তান। আরিফ চমকে গেলেও মহিলাটাকে আটকালো না। মহিলাটি আবার বলতে থাকে, আজ থেকে 25 বছর আগে জমিদার মোতাহার চৌধুরীর ঘর আলো করে জন্ম নেয় একটা ফুটফুটে ছেলে সন্তান।
তার নাম শখ করে রাখা হয় সৌরভ চৌধুরী। সৌরভ যখন ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে একজন বীর যোদ্ধা হয়ে ওঠে। যেমন তার সাহস তেমনি তার বুদ্ধিমত্তা। একদিন এলাকা ঘুরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে বীর সৌরভ। ঝড়কে উপেক্ষা করে ঘোড়া ছুটিয়ে আসছিল, হঠাৎ নদীর পাড়ে একটা মানুষকে পড়ে থাকতে দেখে তিনি তার কাছে যায়। কাছে গিয়ে দেখে একটা মেয়ে সারা শরীরে রক্তে ভেজা, মনে হয় মারা গেছে। হঠাৎ জোরে একটা বজ্রপাত হওয়াতে মেয়েটার শরীর চমকে ওঠে। সৌরভ বুঝতে পারে মেয়েটা বেঁচে আছে, তাই তাকে ঘোড়ায় উঠিয়ে নিয়ে চলে আসে। মহলে নিয়ে এসে অল্প দিনে এসে সেরে ওঠে। তার নাম জিজ্ঞেস করলে সে বলে তার নাম আদুরি। ধীরে ধীরে ভালো সম্পর্ক তৈরি হয় সৌরভ ও আদুরির মধ্যে। একদিন হঠাৎ সৌরভ আদুরির আসল পরিচয় জানতে চাইল। তার সাথে সেদিন কি হয়েছিল সব জানার ইচ্ছে ছিল তার। আদুরি একটু চুপ হয়ে যায়। সে বলতে লাগলো তার পুরনো স্মৃতিগুলো, তার মা বাবা মরে যাওয়া, তার মামার বাড়ি থেকে বড় হওয়া, পরিশেষে তার স্বামীর বিয়ে হয়েছিল এবং সেই বিবাহিত স্বামী এবং তার বন্ধুরা মিলে তাকে গণধর্ষণ করে নদীর পাড়ে ফেলে রেখে গেছিল। সব বলতে থাকে। চোখ অশ্রুসিক্ত হয়ে যায় তার। সৌরভ তার আলতো হাতের ছোঁয়ায় চোখের পানি মুছে দেয়, আদর করে জড়িয়ে নেয় বুকে। সৌরভ আদুরিকে বিয়ের প্রস্তাব দেয়। আদুরিও হ্যাঁ বলে। সে যে ভালোবেসে ফেলেছে তাকে। বিয়ের পর অনেক সুখেই কাটছিল দিনগুলো। একদিন হঠাৎ আদুরি বাগানে গিয়ে ফুল গাছের পরিচর্যা করছিল। হঠাৎ পেছন থেকে কেউ তার হাত ধরে নেয়। আদুরি চমকে উঠে তাকিয়ে দেখে তার আগের স্বামী মহিম এবং তার বন্ধুরা দাঁড়িয়ে তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আদুরি চিৎকার দিয়ে উঠল। সৌরভ চিৎকার শুনে বাগানে এসে দেখে আদুরির হাত ধরে আছে মহিম। সৌরভ দৌড়ে গিয়ে মহিমকে ধাক্কা মেরে সেখান থেকে আদুরিকে বুকে টেনে নেয়। আসলে মহিম সৌরভের আপন ফুফাতো ভাই। মহিম ভেবেছিল হয়তো আদুরি মারা গেছে, কিন্তু হঠাৎ সৌরভের সাথে দেখা করতে এসে দেখে আদুরি বাগান পরিষ্কার করছে। তাই মহিম ভাবলো হয়তো আদুরি কোনো রকমে বেঁচে গিয়ে এখানে চাকরের কাজ করছে। মহিম চমকে উঠে জিজ্ঞেস করে, সৌরভ, এই নষ্টা মেয়েটা এখানে কি করছে? সৌরভ ঠাস করে মহিমের গালে থাপ্পড় মেরে দেয়। নষ্টা কারে বলছিস? ও আমার স্ত্রী। সৌরভের কথা শুনে মহিম চমকে ওঠে। যদি আদুরি এখানে সৌরভকে সব বলে দেয় সে কি করেছে আদুরির সাথে। মহিম সৌরভের কাছে ক্ষমা চাইল। আদুরি যখন শোনে মহিম সৌরভের ফুফাতো ভাই, তখন সৌরভ কষ্ট পাবে, তাই পুরনো ঘটনা চাপা রেখে দেয় মনের ভেতর। সৌরভ আদুরির হাত ধরে ঘরে চলে যায়। মহিম তাদের চলে যাওয়া দেখছিল আর মনে মনে ভয় পাচ্ছিল যদি আদুরি সৌরভকে সব বলে দেয়। কিন্তু কয়েকদিন পার হয়ে গেলেও আদুরি সৌরভকে কিছুই বলেনি দেখে মহিম মনে মনে খুশি হয়ে যায়। একদিন সৌরভ তার এলাকা ঘুরছিল, কখন যে রাত হয়ে গেছে বুঝতে পারেনি সে। বাড়ির পথে পা বড়াতে মহিমের এক বন্ধুর সাথে দেখা হয় সৌরভের। মহিমের ওই বন্ধুটাও সেদিন আদুরিকে ধর্ষণ করেছিল। সে সৌরভের কাছে বলে, আদুরি একটা পতিতা, সে অর্থের বিনিময়ে দেহ বিক্রি করে খায়, আর তাকে আপনি বিয়ে করেছেন। সৌরভ কথাগুলো শুনে রেগে আগুন হয়ে যায়। মহিমের বন্ধু বলে, বিশ্বাস না হলে আপনি মহলে যান, সব নিজের চোখে দেখতে পাবেন। সৌরভ মহিমের বন্ধুকে আটক করার নির্দেশ দেয়। সৌরভ বাড়ি ফিরতে নিজের ঘরে যেতেই চমকে ওঠে। দেখে তার ফুফাতো ভাই মহিমের সাথে শুয়ে আছে আদুরি। সৌরভের মাথায় আকাশ ভেঙে পড়ে। কি করবে বুঝে উঠতে পারছে না সে। তার সারা শরীর ঘেমে গেছে। বন্দুকটি হাতে নিয়ে সজোরে আঘাত করে মহিমকে। মহিম নিচে পড়ে যেতেই আদুরি ঘুম থেকে জেগে ওঠে। আদুরি বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে, কেন সৌরভ এমন করছে। সৌরভ মহিমকে পিটিয়ে এলাকা থেকে বের করে দেয়। আর নির্দোষ আদুরি, যে কিনা জানেই না তার কাছে মহিম কখন এসে শুয়ে আছে, সৌরভ আদুরির উদ্দেশ্যে বলে, তুই একটা নষ্টা মেয়ে, তোকে বিশ্বাস করাটাই ভুল ছিল আমার। যা, এই মহলে তোর নষ্টা মেয়ের কোনো জায়গা নেই। আদুরির রেশমি কালো চুল কেটে দিয়ে অনেক অপমান করে মহল থেকে বের করে দেয়। অশ্রুসিক্ত নয়নে আদুরি বের হয়ে আসে মহল থেকে। একা একা পথ চলতে থাকে আদুরি। দিন ফুরিয়ে রাত হয়ে আসে। আদুরি ক্লান্ত ভরা শরীর একটা গাছের গুড়ির সাথে হেলিয়ে দেয়। হঠাৎ মহিম এবং তার বন্ধুরা আদুরিকে ঘিরে দাঁড়ালো। আদুরি কান্না করতে থাকলো। কি ক্ষতি করেছি আমি আপনার? আমার ক্ষতি করতে করতে একটুও কি বিবেক বাঁধেনি আপনার? মহিম ও তার বন্ধুরা হাসতে থাকে আর বলে, এটা তো আমাদের একটা চাল। তুই এই মহলে থাকলে আমার সমস্যা, তাই তোকে বের করানোর এই একটা পথ বেছে নিয়েছি। ওদের মধ্যে একজন আদুরির শাড়ি ধরে টানতে লাগলো। আদুরির গায়ে শক্তিটাও নেই নিজেকে ছাড়ানোর। হঠাৎ কেউ একজন আদুরির উপর থেকে লোকটাকে হ্যাঁচকা টান মেরে ওঠালো। আদুরি তাকিয়ে দেখে সৌরভ এসেছে। সৌরভ হাঁটু গেড়ে আদুরির কাছে ক্ষমা চাইল আর বলল, আজ যখন তোমাকে বের করে দিলাম তখন ওদের মধ্যে থাকা আরো একজন, যাকে কাল বন্দি করেছি, সে আমাকে সবকিছু বলেছে। আদুরির অশ্রুভরা নয়ন খুশিতে ভরে ওঠে। সৌরভকে বুকে জড়িয়ে নেয়। হঠাৎ সৌরভ চিৎকার দিয়ে ওঠে। পেছন থেকে তার মাথায় বাড়ি মারা হয়েছে। পরপর আরো কয়েকটা বাড়ি খেয়ে জমিনে লুটিয়ে পড়ে সৌরভ। আদুরির আর্ত চিৎকারে আকাশ জমিন একাকার হয়ে যায়। আল্লাহ গো, আমার সাথেই কেন এমন হয়? ছোটবেলায় বাপ মা নিয়ে গেলে, সুখ তো চাইনি জীবনে,
শুধু শেষ সম্বলটা ছিল আমার স্বামী, তাকেও নিয়ে গেলে? আদুরির এমন চিৎকারে পাষণ্ড মহিমের কানে পৌঁছায়নি। সে আদুরির হাত ধরে টানতে টানতে নিতে থাকে, তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়। এতটুকু বলে মহিলা কান্না করতে থাকলো। সাদা শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছে ফেললো আলতো করে। আরিফ এতক্ষণ চুপ করে সব শুনছিল। সে ভাষা হারিয়ে ফেলেছে, কি বলবে। তারপর, সৌরভ কি মায়ায় পড়ে গিয়েছিল? মহিলাটি বলল, সৌরভ আর কেউ নয়, তুমি নিজেই বীর সৌরভ চৌধুরী। তোমার মাথায় আঘাতের কারণে তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছ। আরিফ বিশ্বাস করতে পারে না, কিন্তু না বিশ্বাস করেও পারছে না। সে তো তার পরিচয় বা তার পরিবারকে চেনে না। একটা লোক তাকে হাসপাতাল থেকে এতিমখানায় এনে কাজ দিয়েছে। তাছাড়া গত কয়েকদিনের ঘটনা, আদুরির নামে সেই অদ্ভুত মেয়েটা, নিশ্চয়ই এর সত্যতা আছে। মহিলাটি আরিফের হাতে একটা ফাইল দেয় আর বলে, এই ফাইলটি অনেক কষ্টে আগলে রেখেছি। এখানে তোমার সব সম্পত্তির দলিল আছে। আরিফ বুঝতে পারে কার্তিক হয়তো এই ফাইলটির কথাই তাকে বারবার বলতো। তার মানে কার্তিকের সাথে আমার আগে থেকেই সম্পর্ক আছে। মহিলাটি আরিফের কাছ থেকে বিদায় নেয়। যাওয়ার আগে সে তার পরিচয় দেয়। এই মহিলাটি আর কেউ নয়, আরিফ অর্থাৎ বীর সৌরভ চৌধুরীর মা। এই কথা বলেই মহিলাটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আরিফ বুঝতে পারে তার মা মারা গেছেন। আরিফ দ্রুত সেই কেল্লা থেকে বের হয়। সে ভাবে হয়তো সেই বইটাতে আরো কিছু লেখা থাকতে পারে তার বিষয়ে। বইটার বাকি অংশ আমাকে পড়তেই হবে। ভাবতে ভাবতে আরিফ বাসায় চলে আসে। ঘরে নিঝুমকে দেখছিল না। সে ভাবে হয়তো নিঝুম বাইরে গেছে। আরিফ সোজা সেই বইটার কাছে যায়। দেখে মেঝেতে খোলা অবস্থায় পড়ে আছে বইটা। পাশে যেতেই চমকে ওঠে আরিফ। বইয়ের একদম শেষ পাতায় নিঝুমের প্রিন্টিং। আরিফ ঘাবড়ে যায়। তাহলে কি নিঝুমের কোনো বিপদ হলো? আরিফ নিঝুমকে খুঁজতে লাগলো। সারা বাড়িতে খোঁজার পরেও নিঝুমকে না পেয়ে আরিফ দিশেহারা হয়ে যায়। তাহলে কি নিঝুমের কোনো বিপদ হলো? হঠাৎ অচেনা নাম্বার থেকে আরিফের ফোনে কল আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে, কি খবর বীর সৌরভ চৌধুরী? আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করে, কে আপনি? আর আমার নাম সে সৌরভ ছিল, এটা আপনি কেমন করে জানলেন? আমি কে তা তুমি ভালো করেই জানো সৌরভ। তার আগে নিজের ভালোবাসার মানুষের কথা একবার ভাবো। তার মানে নিঝুম আপনার কাছে? দয়া করে ওর কোনো ক্ষতি করবেন না। আরিফের কথা শুনে লোকটা ফোনের ওপাশ থেকে হাসতে লাগলো। মারবো না, কিন্তু তোকে এর জন্য আমাদের কিছু দিতে হবে। আপনি যা চান সব পেয়ে যাবেন, শুধু আমার নিঝুমের কোনো ক্ষতি করবেন না। আমার তেমন কিছু চাই না, শুধু তোর সব সম্পত্তির কাগজ আর সব আমার নামে লিখে দিবি, ব্যাস। আরিফ লোকটার কথায় রাজি হয়ে যায়। লোকটা তাকে একটা ঠিকানা দেয় আর সেখানে আরিফকে কাগজ সহ আসতে বলে। আরিফ বেরিয়ে পড়ে সাথে সাথে। লোকটার দেওয়া ঠিকানায় যখন পৌঁছায় তখন প্রায় মধ্যরাত। আরিফ দেখতে পায় একটা খুব পুরনো ভাঙা বাড়ি। সে ভেতরে প্রবেশ করতেই দেখে অনেকগুলো গুন্ডা পান্ডা এবং তাদের মাঝখানে একটা লোক বেশ জাঁকজমকপূর্ণ পোশাকে বসে আছে। মনে হচ্ছে এই কল দিয়েছিল আরিফকে। আরিফ সামনে যেতেই নিঝুমকে বাধা অবস্থায় নিয়ে আসা হয় সেখানে। আরিফ নিঝুমের দিকে তাকাতেই নিঝুম কান্না শুরু করে দেয়। আরিফ ওকে সান্ত্বনা দেয়, তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি। নিঝুম খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বসে থাকা লোকটা উঠে আসে। কি বীর সৌরভ চৌধুরী, চিনতে পেরেছ? আরিফ কিছুই বলে না, কিন্তু কোথায় যেন দেখেছি লোকটাকে। আরিফের হাতে কলম দিয়ে বলে, এই কাগজে একটা সই করে দাও। আরিফ নির্দ্বিধায় সই করে দেয়। তারপর আরিফ নিঝুমের হাত ধরে নিয়ে আসছিল। হঠাৎ পেছন থেকে আরিফকে কেউ একজন লাথি মেরে ফেলে দেয়। আরে ভাই, আপনারা যা চাইছিলেন তা তো দিয়ে দিয়েছি, কিন্তু আমার পুরনো একটা হিসেব যে এখনো বাকি। আর হ্যাঁ, আমি মহিম, সেই মহিম যাকে ঘাড় ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দিয়েছিলি। এত কিছুর পরও তোকে কি করে বাঁচতে দেব বল? আরে বুঝতে পারে তার মা এই মহিমের কথা বলছিল, যে এখন তার সামনে দাঁড়িয়ে আছে। দেখুন আপনি কে, আর আমি কে। আমি আদৌ সৌরভ কিনা সেটা আমি জানি না, বা মনে নেই কিছু। মহিম আরিফের কথা শুনে হাসতে থাকে। হ্যাঁ, সেটা আমি অবশ্য শুনেছি, আর আজ দেখলামও। আমি যখন বিদেশে চলে যাই তখন হঠাৎ কার্তিক আমাকে কল দিয়ে বলেছিল সৌরভ এখনো বেঁচে আছে, কিন্তু সৌরভের আগের কোনো কিছু মনে নেই। তাই তোর সব সম্পত্তি আমার নামে করে নেওয়ার জন্য আর সম্পদের কাগজের জন্য কার্তিক ও সাহেবকে তোর সাথে সাথে থাকতে বলি। কিন্তু যখন শুনলাম কার্তিক আর সাহেব দুজনেই মারা গেছে, তখন বুঝলাম সৌরভ প্রতিশোধ নিচ্ছে। তাই এসেছি আমি তোর জম হয়ে। এই কথা বলেই মহিম একটা ধারালো ছুরি নিয়ে আরিফের দিকে এগিয়ে যায়। আরিফ তথা বীর সৌরভের স্মৃতিশক্তি চলে যাওয়াতে শক্তি ও সাহস দুটোই চলে গেছে। যখন মহিম আরিফের খুব কাছাকাছি চলে আসে এবং আরিফের বুকে ছুরি চালাতে যাবে, ঠিক তখনই আরিফ যেন বদলে যায়। হঠাৎ তার শরীরে একটা ঝাঁকুনি দিয়ে ওঠে এবং পুরনো সব স্মৃতি ভেসে ওঠে। চোখের সামনে আবছা হয়। সে আর আরিফ নয়, সে এখন বীর সৌরভ চৌধুরী। মহিমের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে মহিমের বুকেই বসিয়ে দেয়। মহিম ছটপট করতে করতে মারা যায়। সাথে তার সব গুন্ডা বাহিনীকেও পরাস্ত করে সৌরভ। সব যখন শেষ, ঠিক তখনই সেই সময় নিঝুমের চিৎকার শুনতে পায় সৌরভ। ঘুরে দেখে আদুরি একটা মেয়েকে গলা টিপে ধরে আছে। আদুরিকে দেখে সৌরভের চোখ আনন্দে জল চলে আসে।
কিন্তু ও এই মেয়েটাকে মারছে কেন? আর কেই বা এই মেয়েটা? সৌরভের স্মৃতিশক্তি ফিরে আসাতে সে এখন নিঝুমকে চিনতে পারে না। সৌরভ দৌড়ে গিয়ে আদুরিকে বাধা দেয় আর বলে, কি হয়েছে তোমার? এই মেয়েটাকে মারছো কেন? এই মেয়েটা আমার থেকে তোমাকে কেড়ে নিতে চায়, আর তুমি ওকে পেয়ে তো আমাকে ভুলেই গেছো। সৌরভ নিঝুমকে অনেক কষ্টে বাঁচায়। আদুরিকে নিজের কসম দেওয়ার পথ ছেড়ে দেয় নিঝুমকে। আদুরি অদৃশ্য হয়ে যায়। সৌরভ বুঝতে পারে আদুরি মারা গেছে। এই পৃথিবীতে আদুরির কোনো অস্তিত্ব নেই। এই কথা ভাবতেই কষ্টে সৌরভের বুক ফেটে যায়। এরপর সৌরভ নিঝুমকে জিজ্ঞেস করে, কে তুমি, আর কি হয়েছিল আমাদের সাথে? নিঝুম সব খুলে বলে এবং সৌরভের স্মৃতি হারানোর পর তার নাম আরিফ ছিল সেটাও জানায়। সৌরভ নিঝুমকে ধন্যবাদ দিয়ে চলে আসে সেখান থেকে। নিঝুম সৌরভকে আটকাতে চেষ্টা করলেও সে যখন না শুনে তখন নিঝুম বলে ওঠে, আরিফ, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, আমি জানি। দেখেন, আমি আরিফ না, আমি সৌরভ, আর আমি শুধু আদুরিকেই ভালোবাসি, আর কাউকে ওর জায়গা দিতে পারবো না। নিঝুম অনেক কাকুতি মিনতি করেও সৌরভকে আটকাতে পারল না। নিঝুম কান্না করতে করতে সেখানে বসে পড়ে। সৌরভ সোজা তার পুরনো মহল্লায় চলে আসে। সেখানে শুধু কয়েকজন পুরনো কাজের লোক ছাড়া আর কাউকে দেখতে পায় না। সৌরভকে দেখে একটা বুড়ো লাঠি ভর করে সৌরভকে সালাম দিলেন। জয়নাল চাচা, কেমন আছো তুমি? আমি ভালো আছি সাহেব, আপনি এতদিন কোথায় ছিলেন? সৌরভ সব খুলে বলে তাদের বাড়িতে কাজ করা জয়নাল চাচাকে। সাহেব, আদুরিমা আমাদের মাঝে নেই। আপনি নিখোঁজের পর তার লাশ আমরা জঙ্গলে পাই। এই বাড়ির আঙিনায় তাকে শায়িত করা হয়েছে। সৌরভ আদুরির কবর দেখতে চাইলে জয়নাল চাচা তাকে নিয়ে যায়। সৌরভ একা একা বসে কান্না করছিল আর আদুরির কাছে ক্ষমা চাচ্ছিল। তার জন্যই এত কিছু হয়েছে। আদুরিকে হারিয়েছে সে। সেদিন যদি আদুরিকে অবিশ্বাস না করতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না তার। হঠাৎ সৌরভের ঘাড়ে ঠান্ডা একটা হাত পড়তেই চমকে ওঠে সে। পেছনে ফিরে দেখে আদুরির আত্মা। আদুরি, তুমি তুমি ফিরে এসো না আবার। আমি তোমাকে ছাড়া একা। কিন্তু এটা তো সম্ভব না। আর তুমি নিঝুমকে একা রেখে চলে আসলে কেন? মেয়েটা তো তোমাকে সত্যিই ভালোবাসে। কিন্তু আমি তোমার জায়গায় অন্য কাউকে দিতে পারবো না আদুরি। কে বলেছে নিঝুম অন্য কেউ? নিঝুমের মধ্যে তুমি আমাকে খুঁজে পাবে। আদুরি, আর কোনো কথা নয়, যাও এখনই সেখানে। মেয়েটা এখনো বসে কান্না করছে। আদুরি অদৃশ্য হয়ে যায়। নিঝুম সেখানে এখনো ঠাই বসে রয়েছে আর নীরবে চোখের পানি ফেলছে। সৌরভ নিঝুমের পাশে দাঁড়িয়ে ওকে ডাক দেয়, নিঝুম। নিঝুম সৌরভকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে আর বলতে থাকে, বলো তুমি আমার আরিফ, আর আমাকে কখনো একা রেখে যাবে না? সৌরভ নিঝুমকে আলতো করে জড়িয়ে নিয়ে বলে, হ্যাঁ, আমি তোমার আরিফ, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। নিঝুম আরো শক্ত করে জড়িয়ে ধরে সৌরভ তথা আরিফকে। চারিদিকে ঝিঝি পোকার ডাক, জোনাকির আলোয় ভরপুর। মৃদু মৃদু হাওয়া যেন মুহূর্তটা প্রেমময় করে তুলেছে আরো বেশি।